আসসালামু আলাইকুম। আমরা গুচ্ছ ও কৃষিগুচ্ছের জন্য যতগুলো কোশ্চেন আসছে সমন্বিত কৃষিগুচ্ছ এবং সমন্বিত গুচ্ছতে সেগুলো সলভ করব এবং ওই টপিকগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আজকে আমরা গুণগত রসায়ন দিয়ে শুরু করব। যদি এই ক্লাসটা আমরা কমপ্লিট করি তাহলে পুরো অধ্যায়ের এক প্রকার রিভিশন হয়ে যাবে। টপিকগুলো রিপিট হতে পারে কিন্তু কোশ্চেন রিপিট না হলে টপিক রিপিট হলে এই ক্লাসটা করলে অধ্যায় প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং সংক্ষেপে আমরা অধ্যায়টা কমপ্লিট করব। আচ্ছা, যে প্রথমে যেখানে যে কোশ্চেনটা আছে যে কোন অরবিটালটি সম্ভব বা অসম্ভব, এই টাইপের কোশ্চেন আসে। কোন অরবিটালটা সম্ভব অসম্ভব এই টাইপের কোশ্চেন যদি আসে, খুব ছোট্ট করে আমরা মনে রাখবো যে এস এর সামনে 1, এস এর সামনে সর্বনিম্ন বা কমপক্ষে, এস এর সামনে কমপক্ষে 1, পি এর সামনে কমপক্ষে 2, ডি এর সামনে কমপক্ষে 3 আর এফ এর সামনে কমপক্ষে 4 থাকতে হবে, তাহলেই সম্ভব নতুবা অসম্ভব। এতটুকু মনে রেখে এবার একটু দেখো তো, এফ এর সামনে আমার এখানে 3 দেওয়া আছে, এটা তো সম্ভব না। এফ এর সামনে আমার কমপক্ষে 4 হতে হবে, তার মানে এইটাই কিন্তু আমার সম্ভব না। বাকি অরবিটাল গুলো দেখো সব সম্ভব। এইখান থেকে কৃষিগুচ্ছে 23-24 কোশ্চেন আসছিল যে কোন অরবিটালটির শক্তি বেশি, অরবিটাল রিলেটেড কোশ্চেন আসতে পারে। কোন অরবিটালটার শক্তি বেশি, তাহলে এই অরবিটালের শক্তি বেশি বলতে এটা আমরা আউবাউ নীতিতে দেখি। আউবাউ নীতিতে আমরা কি দেখি যে n প্লাস এল নীতি, এটাই মূলত আমাদের আউবাউ নীতি। এখন এই যে n প্লাস এল নীতি, এই জায়গায় আমরা জানি যার n প্লাস এল এর মান বেশি সে তত বেশি শক্তিশালী। যদি n প্লাস, দুইটা নিয়ম আমরা মনে রাখবো, যদি n প্লাস এল এর মান দুইটা অরবিটালের ক্ষেত্রে একই পাই, সেক্ষেত্রে যার n এর মান বেশি সে শক্তিশালী। আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে সব থেকে শক্তি ঘনত্ব কার বেশি। শক্তি ঘনত্ব বা ইলেকট্রন ঘনত্ব কার বেশি, এটা একটাই উত্তর, সেটা হচ্ছে আমাদের 1s, এটার সব থেকে শক্তি ঘনত্ব বেশি। এরপরে সিরিয়ালি যেটা পরবর্তীতে আছে সেগুলা। আচ্ছা, এবার বলছে পরে যে কোশ্চেনটা এখানে আছে, হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক। হুন্ডের নীতিটা কি ছিল, যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করবে যেন ম্যাক্সিমাম বিজোড় অবস্থায় থাকবে। হুন্ডের নীতি ছিল কি, ম্যাক্সিমাম আমার বিজোড় অবস্থানে থাকতে হবে বা বিজোড় ইলেকট্রন থাকবে সর্বোচ্চ পরিমাণে। সমশক্তি সম্পন্ন অরবিটাল কি কি, এই যে 2px py pz, এরাই তো সমশক্তি সম্পন্ন। px py pz, px py pz, px py pz, এগুলার মধ্যে এবার তোমাকে খুঁজতে হবে কোনটাতে সর্বোচ্চ সংখ্যক বিজোড় আছে। তো দেখো এখানে মাত্র একটা বিজোড়, এখানে একটা বিজোড়, আর এখানে তো অরবিটালের বিন্যাসটাই তো সঠিক নাই, কারণ আগে তো এক্স এ প্রবেশ করবে তারপরে না ওয়াই জেড এ যাবে, তো এক্স তো এখানে 0 দেওয়া আছে, এখানে একটা। কিন্তু দেখো ঘ নাম্বারটাতে তোমার ম্যাক্সিমাম বিজোড় ইলেকট্রন আছে, ম্যাক্সিমাম এখানে বিজোড় ইলেকট্রন আছে। তাহলে এখান থেকে আমরা এই সর্বোচ্চ বিজোড় অবস্থানটা পেয়ে গেলাম। তাহলে আউটবাউ নীতি পড়া শেষ, আর এখান থেকে হুন্ডা নীতি পড়া শেষ। আর কি আছে, পলির বর্জন নীতি আছে, ছোট্ট করে আমরা দেখতে পারি পলির বর্জন নীতি। আর এই হুন্ডা নীতি কার কার ক্ষেত্রে প্রযোজ্য না, এস অরবিটাল এর জন্য প্রযোজ্য না, এবং হ্যালোজেনের জন্য এটা প্রযোজ্য না, এটা মনে রাখতে হবে।
s অরবিটাল এবং হ্যালোজেন মৌলের জন্য এই হুন্ডের নিয়ম প্রযোজ্য না। পরের বর্জনীতিটা কি? পরের বর্জনীতি হচ্ছে আমরা যে বাংলা লিখে ব্যালেন্স চেক করে যেটা দিয়ে ওইটা দিয়ে আমরা মনে রাখতে পারি, সবাই এটাই মনে রাখছো জানি, যে একটা ইলেকট্রনের একটা পরমাণু দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। 4th নাম্বার যে কোয়ান্টাম সংখ্যা এটা অবশ্যই আলাদা হবে। কোয়ান্টাম সংখ্যা অবশ্যই আলাদা হবে এটা। তারপরে দেখো যে আয়রন 3 মানে আয়রন 3+ লবণের এত ঘনমাত্রা 50 ml দ্রবণের সাথে এত ঘনমাত্রা 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে FeOH3 ফেরিক হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল তার দ্রাব্যতা গুণফলের সাথে সম্পর্কিত কি হবে? তো দেখো ফেরিক হাইড্রোক্সাইডের কি হয়, ফেরিক হাইড্রোক্সাইডের এখানে অর্ধক্ষেপ পড়ে না, ফেরিক হাইড্রোক্সাইডের কিন্তু আমাদের অধক্ষেপ পড়ে। আমরা অধক্ষেপের টপিকে দেখছি আয়রন 3+ এর ক্ষেত্রে আয়রন 3+ এর এই অধক্ষেপটাই পড়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে। এখন অধক্ষেপণের শর্ত কি? আমরা এখান থেকে দ্রাব্যতা গুণফলের কনসেপ্টটা নিয়ে আসতে পারি। কেআইপি যদি কেএসপি থেকে বড় হয়, এটা আবার কোনোভাবে দ্রাব্যতা গুণফল যদি আয়নিক গুণফল থেকে বড় হয়, সমান হলে তো সেটা আমাদের সমস্যা নাই, সমান হলে সেটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। যদি আয়নিক গুণফল বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি অতিপিক্ত দ্রবণ। তো এই অতিপিক্ত দ্রবণে আমাদের অধক্ষেপ পড়বে। তাহলে এখানে যেহেতু অধক্ষেপ পড়ছে তার মানে এই আয়নিক গুণফলটা দ্রাব্যতা গুণফল থেকে কি হবে? বেশি হবে। আয়নিক গুণফলটা আমার দ্রাব্যতা গুণফল থেকে বেশি হবে, এইটাই তো আমাদের লজিকে বলে। তাহলে এখানে যদি ম্যাথমেটিক্যাল টার্ম আমরা নাও করি তাও কিন্তু এটা অ্যান্সার করা সম্ভব। এগুলো আসতে পারে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত দ্রবণ, কারণ যতটুকু ধারণ ক্ষমতা তার থেকে কম থাকলে সেইটাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলে থাকি। এইগুলা। আচ্ছা, কোনটা আইসো ইলেকট্রনিক সেট? আইসো ইলেকট্রনিক মানে তো বোঝা যাচ্ছে যে এখানে আমার ইলেকট্রন সংখ্যাটা সেম থাকবে। তা তুমি এখানে এই আইসো সম্পর্কিত আরো কতগুলো টার্ম আছে না, যে আইসোটোপ, আইসো, আমি এটা পরে সলভ করছি, আগে এগুলো একটু দেখাই। এই টোপ মানে কি? টোপ মানে তো অবস্থান। এই আইসোটোপে আমাদের কি সেম থাকে? প্রোটন সেম থাকে। টোপের এখানে পাওয়া আছে প্রোটন সেম থাকে। আইসোটোন এখানে দন্ত এন আছে, এখান থেকে আমরা জানি আমার নিউট্রন সেম থাকে। তারপর এখানে আমাদের আসে আইসোবার, আইসোবারে আমাদের এখানে কি ভর সংখ্যা সেম থাকে, আইসোবারে আমাদের ভর সংখ্যা সেম থাকে। আইসোটোপ বলতে আমরা হাইড্রোজেনের আইসোটোপ গুলাকে বলতে পারি এগুলা। আর নিউট্রন বলতে আমাদের এখানে দুইটা পার্থক্য দেখতে হবে, দুইটা পার্থক্য। আচ্ছা, এখান থেকে তাহলে আরেকটা জিনিসও পড়ে ফেলা যায় নিউটন সংখ্যার জন্য। একটা পরমাণুর সংকেত কি? একটা পরমাণুর এখানে আমরা দিই জেড, এখানে দিই এ, এখানে আমরা দিই হচ্ছে প্লাস মাইনাস, আর এখানে আমরা এন দিতে পারি। তো এটা কি? এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, বা জেড প্লাস এন আমরা বলতে পারি। এই জেড মানেই হচ্ছে আমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এই জায়গা থেকে আমরা নিউটন সমান কি পাবো? নিউটন সংখ্যা সমান পাবো হচ্ছে এ মাইনাস জেড। নিউটন সংখ্যা সমান পাবো এ মাইনাস জেড। তাহলে আমরা যদি এখানে নিউটন সংখ্যা দেখি 16, 8 অক্সিজেন, এখানে পার্থক্য কত? 8। তো এখানে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, নাইট্রোজেনের এখানে দেখো এই দুটার পার্থক্য 8, এই দুটার পার্থক্য 8। তাহলে এটা হচ্ছে পরস্পরের আইসোটোন। আর ভর সংখ্যা সেম, ভর সংখ্যা সেম, এখানে তুমি দিতে পারো কপার 64, এগুলো হচ্ছে কপারের। তারপরে জিঙ্ক 30 এর এখানে 64, এগুলো হচ্ছে দেখো এখানে ভর সংখ্যা সেম। এবার এখানে আসতেছে আইসো ইলেকট্রন সংখ্যা। তো আইসো ইলেকট্রন সংখ্যা তো আরো সব থেকে বেশি ইজি, কারণ এখানে আমাদের শুধু ইলেকট্রন সংখ্যা দেখতে হবে। আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, মাইনাস মানে এখানে ইলেকট্রন সংখ্যা 10টা। মাইনাস মানে সেটা গ্রহণ করছে, আর প্লাস মানে সেখানে ইলেকট্রনটা ত্যাগ করে দিছে। মাইনাস মানে গ্রহণ আর প্লাস মানে ত্যাগ। তাহলে ফ্লোরিনের আসতেছে 10টা, সোডিয়াম একটা ত্যাগ করছে তার মানে আছে 10টা,
অক্সিজেনের 8টা ইলেকট্রন ছিল আর 2টা গ্রহণ করছে, তার মানে এখানে 10টা। কার্বনের হচ্ছে 6, 4টা গ্রহণ করছে, তাহলে এখানে 10টা। তাহলে এরাই তো আইসো ইলেকট্রনিক সেট, বাকিগুলো তো বলার দরকার নাই। দেখো ক্যালসিয়াম কত, 18, 20 থেকে 2টা বাদ দিছে 18। পটাশিয়াম 19, একটা বাদ দিছে, তাহলে 18। ক্লোরিন 17, তাহলে তো মিল নাই, আর সালফার দেখার দরকার নাই। বাকিগুলা আমাদের একই আসবে। নাইট্রোজেনের এখানে আসে কত, 9 আসে। নিয়নের আসে কত, নিয়নের 11 আসে। ম্যাগনেসিয়ামের 10 আসে। অ্যালুমিনিয়াম 4+ 9 আসে, তাহলে তো এটা মিল নাই। একমাত্র এই অপশনটাতে মিল আছে, সেজন্য এইটাই আমাদের কারেক্ট হবে। আচ্ছা, এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালী ভিত্তিক পদ্ধতি প্রয়োগ করি আমরা? এমআরআই প্রযুক্তিতে সাধারণত আমরা এনএমআর পরমাণু প্রয়োগ করি। এনএমআর মানে কি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এখন এনএমআর এর কতগুলা টার্ম একটু মনে রাখতে হবে। যে এনএমআর কারা হয়, যেখানে আমাদের বিজোড় প্রোটন বা বিজোড় সংখ্যক নিউট্রন থাকে। বিজোড় প্রোটন বা বিজোড় সংখ্যক নিউট্রন থাকে। যেমন এক্সাম্পল কি কি হয়, যে আমরা বলতে পারি হাইড্রোজেন, তারপরে কার্বন। কার্বন কিন্তু 12, কিন্তু কার্বনের যে আইসোটোপ 13টা আছে, ওইটা যদি এখানে হয় তাহলে আমরা এটাকে বলবো এনএমআর। তারপরে ফ্লোরিন, তারপরে এখানে ফসফরাস, এগুলো সব কি, এগুলো কিন্তু সব এনএমআর সক্রিয়। কারণ এদের সবার দেখো বিজোড় সংখ্যা, এগুলা কিন্তু কোনোটাই ভর সংখ্যা না, উপরে দিচ্ছি বলে ভর সংখ্যা না, এগুলো সব হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যেহেতু সব বিজোড়, সেজন্য এরা হবে এনএমআর সক্রিয়। এগুলো কিসের উপর কাজ করে, ম্যাগনেটিক রেজোন্যান্সের উপরে। ম্যাগনেটিক রেজোন্যান্স বা অনুরণনের উপর ভিত্তি করে এরা কাজ করে থাকে। আমাদের বডিতে পানি আছে, এই পানিতে তাহলে কোনটা আছে, পানিতে কিন্তু হাইড্রোজেনটা আছে। পানিতে আমাদের হাইড্রোজেনটা আছে। এই পানির অনুরূপ যে প্রোটন, তার স্পিন কত, পজিটিভ হাফ আর নেগেটিভ হাফ হয়ে থাকে। এটা এনএমআর, এমআরআই তে এই এনএমআর সক্রিয়তা আমাদের হয়ে থাকে। আচ্ছা, ও হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় কক্ষপথের শক্তির পার্থক্য কত? হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় কক্ষপথের শক্তির পার্থক্য কত? এন তম কক্ষপথের শক্তির সূত্র কি? এন তম কক্ষপথের শক্তির সূত্র। তা এন তম কক্ষপথের শক্তির সূত্র আমরা কি জানি? ইএন। এন তম কক্ষপথের শক্তির সূত্র আমরা কি জানি? ইএন। ইএন সমান কি? -2.18 ইন্টু 10⁻⁸ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এত জুল হয়ে থাকে। জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল। এখানে আমাকে বলছে E2 মাইনাস E1, দ্বিতীয় এবং প্রথমের পার্থক্য কত? এখান থেকে যদি আমি E2 মাইনাস E1 করি, তাহলে আমার কি হয় বলো? শুধু এন এর জায়গায় বসবে, যেহেতু এখানে হিলিয়ামই বলছে, তার মানে পারমাণবিক সংখ্যা তো সেম থাকবে। পারমাণবিক সংখ্যা আমার এখানে সেম থাকবে। তো দুইটাতেই তো আমার -2.18 আছে, তাহলে আমি একবার এটা কমন নিতে পারি, -2.18 ইন্টু 10⁻⁸। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে, জেড এর মান 2, 2 এর স্কোয়ার বাই এন এর মান 2, 2 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার বাই এন এর মান তো 1, 1 এর স্কোয়ার, এইটা। তাই এখানে আমাদের কত আসে, 4/4, 1 থাকে, 1 মাইনাস এখানে থাকে কত, 4, তার মানে -3। এখানে থাকে আমাদের -3। তা -3 যদি এখানে তুমি গুণ করো, -3 দুগুণ 6 আর 3 8 54, তার মানে 6.54 ইন্টু 10⁻⁻18 জুল। এখানে তুমি চাইলে ইলেকট্রোভোল্টে করতে পারো, 1.6 ইন্টু 10⁻⁹, তাহলে দিলে এখানে কত আসবে, 464। এখানে যদি আমরা 19 করি, 19 করলে এখানে কত থাকে, 19 করলে এখানে 60 পয়েন্ট সামথিং আসবে, 19 কেটে দেওয়ার জন্য, তার মানে 40 পয়েন্ট সামথিং, 40 পয়েন্ট সামথিং থেকে এখানে আছে। এখন এই জায়গাটাতে আমরা আরো একটু ডিটেলসে দেখতে পারি। ইএন সমান -13.4 জেড ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা ডিরেক্টলি ইলেকট্রোভোল্ট এককে।
ডিরেক্টলি এটা ইলেকট্রোভোল্ট এককে এটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, সমস্যা নাই, এখানে আমরা এগুলো তো দেখলাম। এখন এইখান থেকে যে কোশ্চেনটা বেশি আসে, ফিজিক্সে তো আমাদের ওইটা কাজে লাগে, ফিজিক্সে না হয় আমরা দেখবো ইএন এর সাথে এন এর সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা বলতে পারি যে E3 বা ইয়ন সমান কি হবে, E3 বা ইয়ন সমান শুধু ওই জায়গাটাতে আমরা সেই মানটা বসাবো, 1/9 হবে, তার মানে 9 গুণ হবে। উপরে বসবে কত, এই যে এখানে যদি আমি 3 বসাই তাহলে 3 এর স্কয়ার করে 9 আসে না, তার মানে 1 এর 9 অংশ হবে। E3 সমান আগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ হবে এটা। এগুলা এখান থেকে থাকতে পারে। এর সাথে সাথে আমাদের এখান থেকে যে বেগের সূত্র আছে Vn, যে 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড, এই সূত্রটা। এরপরে Rn, ব্যাসার্ধের সূত্র যেটা আছে এখানে, ইন্টু n স্কয়ার বাই জেড, এই যে এগুলা। Vn আর Rn এর শক্তি, এই সূত্রটা খুব বেশি পরীক্ষায় আসতে দেখা যায় না, এই শক্তিটা সব থেকে বেশি পরীক্ষায় চলে আসে। আচ্ছা, এখানে কোয়ান্টাম সংখ্যার সেটের কথা বলছে, যে এরকম একটা অরবিটাল দেওয়া থাকতে পারে, সেইখান থেকে আমার যদি কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলে, প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে n এর মান। এখানে দেওয়া আছে 3p1, এটা কার মান, এটা হচ্ছে n এর মান। তাহলে এখান থেকে আমরা বুঝলাম n সমান 3। কোয়ান্টাম সংখ্যার সেটে কি থাকে, n, l, m আর s থাকে। এখানে যেহেতু s বলে নাই সেজন্য তো দরকার নাই, l দিতে হবে আমার এই পরবর্তী যেটা থাকবে সেটার জন্য। l এর মান যদি 0 হয় সেটা হয় আমাদের s অরবিটাল, l এর মান যদি 2 হয় p অরবিটাল, 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল, l এর মান যদি 3 হয় সেটা হবে আমাদের f অরবিটাল। তাহলে এখানে যেহেতু p আছে, p মানে এখানে l এর মান 1, আর l এর মান যদি 1 হয়, l এর মান যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা জানি যে l এর মান m এর উপর নির্ভরশীল, m এর মান l এর উপর নির্ভরশীল, l - 1 পর্যন্ত। তার মানে এখানে দেখো এই জায়গায় p তে একটা ইলেকট্রন আছে। আমরা জানি যে p এর অরবিটাল 3টা, px, py, pz। এখন এর থেকে আরো সহজ, দেখো আমরা যদি অপশন দিকে তাকাই, n এর মান 3, l এর মান 1, একমাত্র এই অপশনটাতে আছে, তাহলে এটা কিন্তু দিয়ে দিতে পারি। কিন্তু এইখানে আমাদের তো যদি অন্য কোনো কোশ্চেন এরকম থাকতো 3, 1 প্রত্যেকটাতে থাকতো, শুধুমাত্র এই পরে এই যে m যেটা ওটা আলাদা দিয়ে দিত, তখন তো আলাদা কথা ছিল। তো এখানে আমাদের প্রথম ইলেকট্রনটাকে p তে থাকবে না, তো এটা যদি +1 হয় এটা 0, এটা আমাদের -1, এইভাবে দিতে হয়। তাহলে এখানে m এর মান আমাদের 1 হবে, কোয়ান্টাম সংখ্যার সেট। এখন এই কোয়ান্টাম সংখ্যার সেট থেকেও থাকতে পারে যে এই কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক বা সঠিক নয়, এই টাইপের কোশ্চেন থাকতে পারে, সঠিক বা সঠিক নয়। কখন সঠিক নয়, কতগুলো কথা একটু মনে রাখতে হবে, যে n এর মান আর m এর মান সমান হওয়া যাবে না, m এর মান কোনোভাবে n থেকে বড় হওয়া যাবে না, m এর মান কখনো n থেকে বড় হওয়া যাবে না। একইভাবে n এর মান l এর মান সমান হওয়া যাবে না, n এর পর তো l আসবে, l এর মান n থেকে বড় হওয়া যাবে না, l এর মান সর্বদা m থেকে বড় হবে, কিন্তু m এর মান l থেকে বড় হওয়া যাবে না, এইগুলা। আর s এর মান প্লাস মাইনাস হাফ বাদ দিয়ে অন্য কিছু হওয়া যাবে না, হাফ বাদে অন্য কিছু হবে না। যদি এই প্লাস মাইনাস হাফ বাদে অন্য কিছু থাকে, অন্য কিছু থাকলে সেই কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক না বা অনুমোদনযোগ্য না, এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। তা মনে হয় এতটুকু যদি বুঝতে পারি তাহলে মনে হয় না আর খুব বেশি ডিটেলস আমাদের এখানে জানার প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা এখানে আছে, পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে? এটা আমরা কোয়ান্টাম বলবিদ্যা মডেল থেকে জানি না অরবিটালের কনসেপ্টটা। এখন এই জায়গায় কতগুলো কথা আছে, একটা হচ্ছে প্রধান অরবিটাল নিয়ে একটু কথা বলি। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন নাম্বার, এটা সমান কি 2n স্কয়ার।
প্রধান শক্তি স্তরে আমরা যদি অরবিটালের কথা বলি সেটা কি হবে n²। যদি উপশক্তি স্তর কথা আসে, উপশক্তি স্তরে ইলেকট্রন নাম্বারের সূত্র কি 2 × 12 + 1। আর যদি আমাদের অরবিটাল নাম্বার বলে, উপশক্তি স্তরে অরবিটাল নাম্বার বললে এই 2 টা বাদ দিয়ে এখান থেকে আমরা 12 + 1 দিয়ে দিব। এটাই হচ্ছে আমার উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। আচ্ছা, এরপরে টপিকটা আসছে আয়ন শনাক্তকরণ থেকে। কতগুলো আয়ন শনাক্তকরণ মুখস্থ রাখতেই হয়, তার মধ্যে এটা একটা যে নেসলার বিকারক দ্বারা আমরা কি শনাক্ত করি? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে থাকি। নেসলার বিকারক দ্বারা আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে থাকি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে কালারটা আসে, কেমন কালার আসে? বাদামি কালার আসে। সোডিয়াম আমরা কোন আয়ন দিয়ে শনাক্ত করি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট দিয়ে, K2Sb2O7। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট দিয়ে। এটা অ্যালুমিনিয়ামের কালারটা সাদা আসে, সোডিয়ামের কালারটা অত দরকার নেই। কপারটার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে যদি ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রথমে যোগ করতে হয় তখন আসে হচ্ছে হালকা নীল, আর পরবর্তীতে আরো বেশি পরিমাণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তখন আমাদের গাঢ় নীল চলে আসে। এটা। আর যদি এই কপারের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেওয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলতেছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি দেওয়া হয়, তাহলে এখানে লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়ে আমাদের। ওইটার বিক্রিয়াটা মানে রিটেনের যে বিক্রিয়াটা, সেটা তো ঢাকা ইউনিভার্সিটির রিটেন পার্টে আসছিল। এটা সাথে সাথে আরেকটা আয়ন শনাক্তকরণ একটু আমাদের দেখে রাখলে ভালো, মনে রাখলে ভালো হয়। সালফেট এবং কার্বনেট, একটু সংক্ষেপে আমি একটু বলি। সালফেট এবং কার্বনেট এরা যে আছে টেস্ট টিউবে, এদের উপস্থিতি শনাক্ত করে কি দিয়ে? বেরিয়াম নাইট্রেট দিয়ে। এরা যে আছে এদের উপস্থিতি আমরা শনাক্ত করবো কি দিয়ে? বেরিয়াম নাইট্রেট দিয়ে। কিন্তু এদের পার্থক্য করব কি দিয়ে? এদের পার্থক্য করতে আমাকে দিতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে। মানে প্রথমে তুমি কি পাবা? বেরিয়াম সালফেট, এই বেরিয়াম নাইট্রেট যখন দুইটার সাথে দিবা, তুমি কি কি পাবা? তুমি এখান থেকে পাবা, একটা পাবা হচ্ছে বেরিয়াম, এই বেরিয়াম নাইট্রেট সালফেটের সাথে বিক্রিয়া করে এখানে তোমার আসবে বেরিয়াম সালফেট, আরেকটা আসবে বেরিয়াম কার্বনেট। বেরিয়াম সালফেট দিলে কোনো রিয়াকশন করবে না, বেরিয়াম কার্বনেটের সাথে দিলে যেহেতু এখানে কার্বনেট আছে, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বের হবে। এই বুদবুদ দেখে বুঝতে হবে যে এখানে কার্বনেট আছে, তাহলে এটা কার্বনেট আয়ন শনাক্তকরণ। আর বেরিয়াম নাইট্রেট বা বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেটের তুমি সাদা কালার পাবা, বেরিয়াম কার্বনেটে তুমি সাদা কালার পাবা। এই জন্য এগুলা কিন্তু তুমি আলাদা করে চিনতে পারবা না, এই জন্য এই সেল দিলে আলাদা করতে হবে। আচ্ছা, শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে কোনটা? শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে আমরা জানি সোডিয়াম। শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে সোডিয়াম। এখন এখানে দেখো কি বলছে, যে কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ দেয়, যা এই সেলে দ্রবীভূত হয় না। অপশন একটু খেয়াল করো, অপশনে আমরা তো বললাম সোনালী হলুদ দেবে সোডিয়াম, তাহলে সোডিয়াম আছে দুইটা যৌগে। তাহলে এখন আমাকে বুঝতে হবে দুটার মধ্যে কোনটা হবে। তো দেখো এখানে বলছে এই সেলে দ্রবীভূত হয় না, একটু আগে পড়লাম না যে এই সেলে দ্রবীভূত হয় না কোনটা? বেরিয়াম সালফেট। তার মানে অবশ্যই ওটা সালফেট ছিল, তাহলে সালফেটের যৌগ এখানে কোনটা আছে? সোডিয়াম সালফেট আছে না? তাহলে এই সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করবে কে? সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করবে আমাদের এই সালফেটটা। আচ্ছা, তাহলে এইখানে সোনালী হলুদ গেল। আরো যে শিখা পরীক্ষায় যে বর্ণগুলো আছে সেগুলা একটু দেখে নিলেই হবে, ওগুলা থেকে কোশ্চেন আসতেও পারে আবার নাও আসতে পারে। আমরা একটু পরে কোশ্চেনে চলে যাই। দেখো, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাশেন সিরিজের জন্য কোনটা সঠিক? আচ্ছা, বর্ণালীর জন্য আমরা এভাবে মনে রাখতে পারি LBPBF, লাইমেন, বামার,
প্যাশন, ব্র্যাকেট এবং ফুন্ড। N1 এর মান যখন 1 হবে তখন সেটা বলবো আমরা লাইম্যান সিরিজ। N1 এর মান যখন 2 হবে সেটা হবে আমাদের বামার সিরিজ। N1 এর মান যখন 3 হবে সেটা আমাদের প্যাশন সিরিজ। ব্র্যাকেট হবে যখন N1 এর মান 4, ফুন্ড হবে যখন আমরা জানি N1 এর মান 5 হবে। N2 এর মান কখন থেকে শুরু হবে? এর পর থেকে তো শুরু হবে। লাইম্যানের জন্য N2 এর মান তোমার 2 থেকে শুরু হবে। ব্র্যাকেটের জন্য N2 এর মান তোমার এর পর থেকে শুরু হবে, 3 এর পর থেকে শুরু হবে। সেম ভাবে এটার জন্য তোমার 4 এর পর থেকে শুরু হবে। আর এখানে তোমার ব্র্যাকেট সিরিজের জন্য N2 এর মান কত থেকে শুরু হবে? 5 থেকে শুরু হবে। আর এখানে শেষে তোমার ফুন সিরিজের জন্য 6 থেকে শুরু হবে। এখন এই কোশ্চেনটা কি বলছে? প্যাশন সিরিজের জন্য। তা প্যাশন সিরিজ কোনটা? প্যাশন সিরিজ এইটা। তা এইটার জন্য কি N1 এর মান কত হবে? N1 এর মান 3 হবে। N1 এর মান 3 আছে C তে এবং D তে। A আর B তো বাদ। N2 এর মান কত থেকে হবে? 4 থেকে হবে। এই যে দেখো 4 থেকে। তার মানে C নাম্বারটা কারেক্ট। সি নাম্বারটা এখানে কারেক্ট। এই টাইপের কোশ্চেন মনে হয় না এখানে আর বলার প্রয়োজন আছে। এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, প্রায় কোশ্চেনে আসতে দেখা যায়। এই যে এল বি পি ভি এফ, এই যে বামার, এই বামারটা আমরা দেখতে পাই হচ্ছে দৃশ্যমান অঞ্চলে। এটা মনে রাখবো। এখন আমাদের যে বেনিয়া সহ কলা আসে বা তড়িৎচুম্বকীয় যে রশ্মিগুলো আছে, এগুলার মধ্যে দেখো ভিজিবলের পরে কি আছে? অবলোহিত আছে। তাই বাকি সবগুলো আমরা দেখতে পাবো প্যাশন থেকে শুরু করে ফোন পর্যন্ত অবলোহিত অঞ্চলে। ভিজিবলের আগে কি আছে? অতিবেগুনি। লাইমেনটা আমরা দেখতে পাই হচ্ছে অতিবেগুনি অঞ্চলে। এই কোশ্চেনটা চলে আসতে পারে। লাইমেন দেখতে পাবো আমি অতিবেগুনি অঞ্চল। এরপরে আসো দ্রাব্যতা থেকে পিএইচ এর যে ম্যাথটা আছে, এখানে একটা দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে এখানে আমার 2 × 10⁻11, পিএইচ দেওয়া আছে এখানে 10। বলছে ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার হবে। এখানে যেহেতু ওএইচ আয়ন আছে তার মানে আমরা এটার ওএইচ পাবো, ওএইচ আয়নের ঘনমাত্রা পাবো, কিন্তু দেওয়া আছে পিএইচ। তা পিএইচ দেওয়া আছে 10, তার মানে এখান থেকে আমি বলতে পারি পিএইচ কত? 14 - 10, তার মানে 4। তার মানে এখান থেকে আমি বললাম হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? 10⁻⁻4, 10⁻⁻4। এখন এই কেএসপি সমান যে আমরা বললাম 2 × 10⁻11, এই কেএসপি কি? কেএসপি হচ্ছে ওই যেটা আছে এটাকে ভাঙলে যেটা আসে ম্যাগনেসিয়াম 2+, আর এখান থেকে আমরা পাই ওএইচ আয়নের স্কয়ার। এটা সমান কি? 2 × 10⁻11। এখান থেকে তোমার ম্যাগনেসিয়াম আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে উপরে তো থাকতেছে 2 × 10⁻11, নিচে থাকবে ওএইচ আয়নের ঘনমাত্রা 10⁻4 এর স্কয়ার বা 10⁻8। তার মানে 2 × 10⁻11 × 10⁸, তার মানে 2 × 10⁻³ থাকে। এবার দেখো কোনটা পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হলুদ বর্ণের অদক্ষেপ দেয়। লেড আয়নটা হলুদ বর্ণের অদক্ষেপ দিয়ে থাকে, শর্ট সিলেবাস বহির্ভূত। আচ্ছা, অ্যামোনিয়াম আয়নে কতটা ইলেকট্রন বিদ্যমান? অ্যামোনিয়াম না, এটা হচ্ছে ফসফেনিয়াম। PH4+ আয়নে কতটা ইলেকট্রন বিদ্যমান আছে? এখন PH4+, দেখো ইলেকট্রন নাম্বার নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? ফসফরাসের এখানে ইলেকট্রন কয়টা? ফসফরাসের ইলেকট্রন হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌল 15টা। হাইড্রোজেনের কয়টা? হাইড্রোজেন হচ্ছে একটা। কয়টা আছে হাইড্রোজেন? 4টা আছে। প্লাস থাকলে মাইনাস করে দিব, যে কয়টা প্লাস থাকবে সে কয়টা মাইনাস করে দিব। তাই 15, আচ্ছা 19 থেকে 1 বাদ দিলে এখানে থাকতেছে আমার 18টা। সেম ভাবে এখানে যদি আমাকে এরকম বলে দেয় কার্বনেট আয়নে ইলেকট্রন নাম্বার কয়টা, তা কার্বনেট আয়নে ইলেকট্রনে কি করব? কার্বনের কত? কার্বনের হচ্ছে 6টা, অক্সিজেনের 8টা, তাই 3 * 8 = 24টা, 3 * 8 = 24, মাইনাস থাকলে প্লাস করে দিব।
24 আছে 30 আর 2 32। এই জায়গায় আরো একটা জিনিস তোমার থাকতে পারে, সেটা হচ্ছে যোজন ইলেকট্রন। যদি তোমাকে এই ফসফোনিয়ামের যোজন ইলেকট্রন বের করতে বলে, ফসফোনিয়ামটা আমি এখানে একটাই দেখাই, কার্বনেটটা দেখাই। কার্বনেটে যদি যোজন ইলেকট্রন বের করতে বলে, যোজন ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন, শেষ কক্ষপথের ইলেকট্রন। তা কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে আমরা জানি, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। 3টা অক্সিজেন আছে, 3 গুণ করতে হবে, আর মাইনাস থাকলে প্লাস করে দিতে হবে। তা 318 হচ্ছে 22 আর 2 24। তাই কার্বনেট আয়নে যোজন ইলেকট্রন আছে হচ্ছে 24টা। কার্বনেট আয়নে যোজন ইলেকট্রন আছে 24টা। এরকম যে কোনো ভাবে দিতে পারে, S2O3 2 S2 S4O6 2 এগুলা দিয়েও কিন্তু থাকতে পারে। এখন এই প্রসেসটা জানলে তো সবগুলা হয়ে যাচ্ছে। সাথে সাথে আরো একটা জিনিস আমরা একটু শিখে রাখতে পারি, সেটা হচ্ছে আমি বললাম এখানে 31 15 P4 এর 10টি অণুর নিউট্রন সংখ্যা কত? 10টি অণুর নিউট্রন সংখ্যা কত? তা এখানে নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি? নিউটন সংখ্যা এই দুইটা বিয়োগ করে বের করি না? 31 - 15 মানে 16। শুধু একটা ফসফরাসের আছে 16টা নিউট্রন। কয়টা ফসফরাস এখানে? টোটাল 4টা ফসফরাস। এবং অণু কয়টা? 10টা। তার মানে এখানে টোটাল নিউটন সংখ্যা হবে 640টা। টোটাল নিউটন সংখ্যা হবে 640টা। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। এরপরে দেখো, কোন আয়ন আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক? আইসো মানে একই ইলেকট্রন সংখ্যা। তা আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা। ম্যাগনেসিয়াম 2+, তার মানে এখানে আছে 10টা ইলেকট্রন। আর এখানে আছে হচ্ছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ মানে ক্যালসিয়াম প্লাস আছে এখানে, তার মানে এখানে 19টা ইলেকট্রন। ক্লোরিন মাইনাস এখানে, তার মানে এখানে আমাদের 17 থেকে 18টা। তাহলে এইখানে ক্লোরিন মাইনাস কিন্তু হবে। দেখতে হবে এখানে কোনটা দেওয়া আছে। আর এখানে বোরোমিন তো 35টা হচ্ছে না। চাপ হ্রাসে কোনটা দ্রব্যতা হ্রাস পাবে? চাপ হ্রাস করলে কোনটা দ্রব্যতা হ্রাস পাবে? তো চাপ হ্রাসে দ্রব্যতা হ্রাস পাবে মানে এখানে আমাদের আসতেছে হেনরির সূত্র। চাপ হ্রাস করলে গ্যাসের দ্রব্যতাটা কমে যায়। চাপ হ্রাস করলে গ্যাসের দ্রব্যতা কমে যায়। শুধু অপশনে গ্যাস আছে কোনটা? এটা। এটা একটুখানি মনে রাখলে যথেষ্ট। কোনটি অধিক স্থিতিশীল? আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, অর্ধপূর্ণ বা পূর্ণ এরা হচ্ছে স্থিতিশীল। অর্ধপূর্ণ বা পূর্ণ এটা হচ্ছে স্থিতিশীল। অর্ধপূর্ণ বা পূর্ণ হলে স্থিতিশীল। তার মানে ধরো আমরা প্রথম থেকে যদি আসি, P6 P3 এরা হচ্ছে স্থিতিশীল। D10 D5 এরা হচ্ছে স্থিতিশীল। F14 বা F7 এরা হচ্ছে স্থিতিশীল। S2 বা S1 এরা হচ্ছে স্থিতিশীল। তা সেই হিসেবে এখানে দেখো তো, এই যে দেখো D10 S1, তার মানে কি D তে 10টা, S এ একটা। এইটাই হচ্ছে আমাদের স্থিতিশীল। এটাই হচ্ছে স্থিতিশীল। কোন অরবিটালে? এটা তো একটু আগেই বলছি যে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকবে আমাদের 1s এ। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটা দৃশ্যমান অঞ্চলে থাকবে? এই তো দৃশ্যমান অঞ্চলে আমরা বামারটা পাবো। আর বাকিগুলো কোথায় থাকবে এটা তো আমরা ডিটেলসে আলোচনা করেছি। কোন সেটটা সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে? ইলেকট্রন বিন্যাসে কোনটার সবগুলাতে বিজোড় ইলেকট্রন বিদ্যমান? তা এখন দেখো কি কি আছে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাসটা কি আর্গন ইলেকট্রন বিন্যাসের মতোই। আর্গন ইলেকট্রন বিন্যাসের পরে শেষে আমাকে অ্যাড করে দিতে হয়। এখন বিজোড় ইলেকট্রন বলতে তুমি প্রথমে মাথায় নিয়ে আসবে সিঙ্গেল ইলেকট্রন কোনটাতে আসে। তো দেখো সোডিয়াম, যেটা সোডিয়াম বলতে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে 2 8 1, এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে মানে বিজোড় ইলেকট্রন আছে। সিলিকন তো 14, 2 8 4, তাই না? এই 4 মানে কি? এটা হচ্ছে 1s2 2s2 2p6, আর আসতেছে 3s2, 3s2 এর পরে 3p2 আসতেছে। তো এখানে p এর তো 3টা অরবিটাল, px py, তা এখানে একটা থাকতেছে এখানে একটা থাকতেছে, যেটা 0, তার মানে কি সিলিকনেও বিজোড় ইলেকট্রন আছে। তুমি যদি সালফারের কথা চিন্তা করো, সালফার 16, 2 8 আর 6, তার মানে 3s2 3p4। তা তুমি 3p এর অরবিটাল গুলো যদি দেখো, 3px
3p-y 3p-z, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারটা যেহেতু এখানে একটা, দেখো এখানে বিজোড় ইলেকট্রন আছে, তার মানে এই সোডিয়াম, সিলিকন, সালফার উভয়টাতেই, এই তিনটাতে আমার বিজোড় ইলেকট্রন কিন্তু বিদ্যমান। এরপরে দেখো বিকিরণগুলোর মধ্যে কোনটার শক্তি সব থেকে বেশি। দেখো আমরা এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী যেগুলো আছে জিএক্স, ইউ, ভি, আই, এম, আর কি আছে, আর আছে হচ্ছে ভিবজিও, ভিবজিও। এইগুলাতে যতই বাম থেকে ডানে যাব, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে এক্স রশ্মি, এটা হচ্ছে অতিবেগুনি আল্ট্রাভায়োলেট, এটা ভিজিবল, ইনফ্রারেড বা অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। বাম থেকে যত ডানে যাব আমার তীর চিহ্নটা খেয়াল করো, ল্যামডা বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য আমার বাড়বে। এখন দেখো আমরা জানি ভি সমান এফ ল্যামডা, তার এফ এর সাথে ল্যামডার সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। ল্যামডা যদি বাড়ে কম্পাঙ্ক কেমন হবে, কম্পাঙ্ক কমবে, হ্রাস পাবে। আবার দেখো ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, ল্যামডা বাড়লে শক্তি তাহলে কমবে, ল্যামডা বাড়লে আমার ই কমবে। একইভাবে এখানেও তাই, বাম থেকে ডানে গেলে ল্যামডা বাড়বে, এফ কমবে, ই কমবে। শুধু বাড়বে কি ল্যামডা, আর সবকিছু কমবে। নতুন যদি কোনো কিছু অ্যাড করে দাও এইভাবে মনে রাখবা, আর সবকিছু কমবে। এবার এখানে বলছে কোন বিকিরণটা শক্তি সব থেকে বেশি। শক্তি বেশি, শক্তি বেশি মানে তার কি, শক্তি বেশি মানে তার ল্যামডা কম, শক্তি বেশি মানে তার ল্যামডা কম। তা এখানে আমরা যদি খেয়াল করি, দেখো সবার বামে যে আছে এখানে ইনফ্রারেড, ভিজিবল, এখানে সাজাও তুমি ইনফ্রারেড, ভিজিবল, ইনফ্রারেড, ভিজিবল, আল্ট্রাভায়োলেট, মাইক্রোওয়েভ। তা কি কি আছে, আল্ট্রাভায়োলেট আছে, ভিজিবল আছে, ইনফ্রারেড আছে, মাইক্রোওয়েভ আছে, এই চারটা আছে। এই চারটার মধ্যে সবার বামে আছে কি অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট, যেহেতু এটা সবার বামে আছে ল্যামডা সব থেকে কম, এই জন্য তার শক্তি সব থেকে বেশি। যার ল্যামডা সব থেকে কম তার শক্তি সব থেকে বেশি তো হবে। সালফার পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তা সালফারের সংকেতটা কেমন, 32, 16 সালফার, তা বিয়োগ করে তো 16ই হয়। তো এটার এখানে নিউটন সংখ্যা হচ্ছে 16টা। তা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা নির্ণয় করতে বলতে পারে। এখন আসলে প্রোটন সংখ্যা নির্ণয়টা যদি আমরা একটু দেখি, একটা দুইটা, আমাকে বললো পানি এর প্রোটন সংখ্যা কত। দেখো হাইড্রোজেনের তো কোনো প্রোটন থাকে না, হাইড্রোজেনের কোনো প্রোটন নাই, ওই হাইড্রোজেন প্রোটন বলতেছে। এখানে নিউট্রন সংখ্যা কত পানির, পানি আর নিউট্রন সংখ্যা কত, তা পানির তো কোনো নিউট্রন নাই, পানি আর হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই, তার মানে অক্সিজেনের নিউট্রন সংখ্যাটা কিন্তু তার নিউট্রন সংখ্যা, তার মানে 8টা। সেম ভাবে এরকম কোশ্চেন আসে সোডিয়াম বাইকার্বনেটের নিউট্রন সংখ্যা কত, তাই হাইড্রোজেনের কিন্তু নাই। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, তো 60 কবাল্ট থেকে নির্গত হয়, এটাই হচ্ছে আমার তেজস্ক্রিয় আইসোটোপ। এখন এটা ব্যবহার কি, এটা একটু মনে রাখতে পারি। 60 কবাল্ট আমরা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করি, 60 কবাল্ট ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। এখান থেকে 32 ফসফরাস, এটা আমাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াতে ব্যবহার করা হয়, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়াতে ব্যবহার করা হয়। আর আয়োডিন 131, এটা তো আমরা জানি থাইরয়েড চিকিৎসায়। এই কয়টা কমন, এই কয়টাই মনে রাখলেই আপাতত হয়ে যায়। এবার আসো কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। তা নেসলার দ্রবণ মানে কি, যেটা দিয়ে আমরা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করি সেটাই বলে। তা নেসলার বিকারকটা কি, KHgI3, KHgI3 অথবা K2, KHgI3 দেখবো, অথবা K2HgI4, এই দুইটার যে কোনো একটা খুঁজতে হবে আমাকে। এর মতো দেখো কোনটা আছে, KHgI3 আছে, এটাই হচ্ছে আমার নেসলার বিকারক। অ্যামোনিয়াম মূলক বা অ্যামোনিয়াম সল্ট যেটা আমরা শনাক্ত করতে ব্যবহার করে থাকি, সেটাই হচ্ছে আমার নেসলার বিকারক। কতগুলো বিষয় আমরা একটু এক্সট্রা জেনে নিই, যে সকল টপিক থেকে আমাদের প্রশ্ন চলে আসতে পারে।
প্রথমত এই যে শিখা পরীক্ষা, শিখা পরীক্ষায় কোন আয়ন কোন বর্ণ দেয়, টেক্সট বুকে যে কয়টাই আছে সে কয়টাই পড়লে এনাফ। যে আমাদের কি কি আছে এখানে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, তারপরে কপার আছে, আর পটাশিয়াম আছে। এখন এই শিখা পরীক্ষাতে দুইটা, একটা খালি চোখে কি বর্ণ দেয় আর একটা হচ্ছে কপাল কাছে কি বর্ণ দেয়, তাই না? ক্যালসিয়াম আমরা এখান থেকে খালি চোখে বললাম আর এখান থেকে আমরা ব্লু গ্লাসের কথা বললাম। খালি চোখে ক্যালসিয়াম আমরা কি পাই, ক্যালসিয়াম আমরা ব্রিক রেড বা ইটের মতো লাল পাই। খালি চোখে ক্যালসিয়াম আমরা ইটের মতো লাল পাই, আর এখানে আমরা হালকা সবুজ পাবো। সোডিয়াম তো সবাই জানা, সোনালী হলুদ। আর এখান থেকে আমরা কোনো কালার পাবো না। এইখান থেকে বলা যায় কোন কালারটা শোষিত হয়, এই সোনালী হলুদ কালারটা আমাদের শোষিত হয়ে যায়, সোনালী হলুদ কালারটা আমাদের শোষিত হয়ে যায়। আচ্ছা, এরপর আসে কপার। কপারের কালারটা কেমন, কপার হচ্ছে নীলাভ সবুজ, খালি চোখে আমরা দেখি হচ্ছে নীলাভ সবুজ। এটাও কিন্তু ব্লু গ্লাসে কোনো কালার দেয় না, তার মানে এটাও শোষিত হয়, কিন্তু এক্স্যাক্টলি আমরা শোষিত বলতে আমরা সোডিয়ামটাকে বলবো, সোনালী হলুদটাকে। আচ্ছা, পটাশিয়ামটা কি, পটাশিয়ামের কালারটা খালি চোখে আমরা দেখি হচ্ছে বেগুনি, আর এইটা দিবে তোমার ব্লু গ্লাসে গোলাপি লাল, গোলাপি লাল কালার দেয়। আর এক্সট্রা কতগুলো একটু মনে রাখতে পারো, স্ট্রোনশিয়াম, স্ট্রোনশিয়াম দেয় হচ্ছে ক্রিমসন লাল বা টকটকে লাল কালার দিয়ে থাকে। রুবিডিয়াম, আর থেকে হচ্ছে লালচে, বি থেকে হচ্ছে বেগুনি, রুবিডিয়াম দিয়ে থাকে আমার লালচে বেগুনি। এইগুলা একটু দেখে রাখতে হবে শিখা পরীক্ষা। আর এই শিখা পরীক্ষায় আমরা গাঢ় অ্যাসিড ব্যবহার করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা তার ব্যবহার করা হয়, প্লাটিনাম তার ব্যবহার করা হয়। এখন আরো কতগুলো জিনিস আছে না, যেমন বোর পরমাণু মডেলে, বোর পরমাণু মডেল প্রযোজ্য কোন ক্ষেত্রে, বোর মডেল প্রযোজ্য আমার কোন ক্ষেত্রে, বোর মডেল প্রযোজ্য হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে। তো সে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি কি আছে, একটা আছে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এইগুলোর মধ্যেই সাধারণত তোমার সব থেকে বেশি থাকে। তারপরে মোস্ট কমন কিছু আছে, যে জাল, টাকা আর পাসপোর্ট শনাক্ত করতে আমরা কি ব্যবহার করি, ইউভি রশ্মি ব্যবহার করে থাকি। জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা ইউভি রশ্মি ব্যবহার করে থাকি। বছর 23-এ একটা কোশ্চেন আসছিল, 23-24-এ, যে বর্ণালী নির্ণয়, তরঙ্গ সংখ্যা নির্ণয়ের টপিক থেকে, যে বলছিল এরকম হাইড্রোজেন, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজের, লাইমেন সিরিজে রেখা সৃষ্টিকারী, রেখা সৃষ্টিকারী চতুর্থ স্তর থেকে আগত, চতুর্থ স্তর থেকে আগত ইলেকট্রনের বিকিরিত রশ্মির তরঙ্গ সংখ্যা কত। এটা কোন ইকুয়েশন থেকে আসছে, রিডবার্গ ইকুয়েশন থেকে আসছে, তাই না? তা তরঙ্গ সংখ্যা নিউবার সমান আমরা কি জানি, 1/λ, এটা সমান কি, আর ইজ 1/n² 1/n²,
n2 এর স্কয়ার। তো এখান থেকে লাইম্যান বলছে মানে কি n1 এর মান 1 আর চতুর্থ মানে এখান থেকে বলছে n2 এর মান 4। তাহলে এখান থেকে RH টা আমরা বসাই দিব 1/1 লাইম্যান মানে, আর এখান থেকে 1/4 4 এর স্কয়ার মানে 1/16। তাহলে এখান থেকে কি আসে 15 RH/16 আসে। 15 RH বাই এখানে আমার 16 চলে আসে। তা এখান থেকে RH এর মান যেটা দেওয়া থাকবে সেটা দিতে হবে 10.97 into 10 to the power 6 divided by 16। এটা RH এর মান আমরা কোন এককে নিয়েছি, মিটার এককে নিয়েছি। তো এটা ক্যালকুলেশন করে ফেলতে হয়।